হ্যালো ফ্রেন্ডস, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি টেস্ট পেপারের পেজ নাম্বার 132। আগে 3টে পেজ করা হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখে নেবে ভিডিওগুলো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তোমাদের কাছে টেস্ট পেপারটা কাছে রেখে দেবে, আমি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও, আর যারা করতে পারোনি তারা করে নাও। ওকে বন্ধুরা, তো চলো দেখে নেওয়া যাক প্রথম কোয়েশ্চেনটা কী বলেছে 132 নম্বর পেজে, পেজ নাম্বার 132। কত এখানে আমি লিখে দিচ্ছি, পেজ 132। চলো দেখে নেওয়া যাক প্রথম কোয়েশ্চেন কী রয়েছে। কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত আমাকে বলেছে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হচ্ছে। দেখো বন্ধুরা, এই অপশানটা এই যে কোয়েশ্চেনটা রয়েছে, এটাকে আমি কিভাবে সলভ করছি তোমরা দেখো খালি। একের দাগের একের অ্যান্সারটা কীভাবে সলভ করছি একটু দেখে নাও। কি হচ্ছে, কোনো মূলধন, কিছু একটা মূলধন আছে, মূলধন আমি প্রিন্সিপাল ধরে নিচ্ছি এক্স টাকা ধরে নিলাম। এবং কী বলছে, টাকাটা লিখবে কিন্তু বন্ধুরা, এক্স টাকা 8 বছরে কী হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। সেই টাকাটা কী হয়ে যাচ্ছে, 8 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে কি, দ্বিগুণ মানে হচ্ছে সুদ আসল, এই যে সুদ আসল কত হয়ে যাচ্ছে, 2x হয়ে যাচ্ছে। কারণ দ্বিগুণ হচ্ছে, এর অর্থ সুদ আসল 2x হয়ে যাবে, তাই তো বন্ধুরা? তাহলে যখন দ্বিগুণ হচ্ছে তখন সুদ আসল 2x হয়ে যাচ্ছে। তাহলে এই সুদ আসলের মধ্যে তো সুদও আছে আসলও আছে, সুদও আছে আসলও আছে। তাহলে সুদটা আমি এখান থেকে বার করতে পারি, ইন্টারেস্টটা এখানে কত বের করতে পারি, 2x মাইনাস এক্স। কারণ সুদ আসল থেকে যখন আসল মাইনাস করে দেবো তখন সুদটা পেয়ে যাবো, তাহলে এক্স এত টাকা হয়ে গেল। তাহলে প্রিন্সিপাল পেয়ে গেছি, ইন্টারেস্ট পেয়ে গেছি, টাইম কত বলেছে 8 বছর, টাইম পেয়ে গেলাম 8 বছর। আমাকে কি প্রশ্ন করতে হবে, সুদের হার বার করতে হবে। সুদের হার আমি কি করে বের করব, সুদের হার বার করার ফর্মুলা কি, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, সুদের হার বা রেট বার করার ফর্মুলা হচ্ছে 100 ইন্টু আই, আই মানে ইন্টারেস্ট, 100 ইন্টু আই, আই মানে ইন্টারেস্ট কত এক্স, বাই পিটি, পিটি মানে হচ্ছে প্রিন্সিপাল এক্স, আর টি মানে টাইম আর। ওকে বন্ধুরা, তো এইভাবে তোমাদের কিন্তু সলভ করতে হবে। তো চলো দেখে নিই, কাটাকুটি করে দিই। এক্স এক্স কেটে গেল, 8-এর সঙ্গে 4-এর নামটা কেটে দিচ্ছি, 4 দুগুণে 8, 4 25 100, 4 25 100। তাহলে অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে, 25/2, 25/2, 25/2 মানে কত, 12.5, 25/2 মানে 12.5। তাহলে অপশান কোনটা হচ্ছে সঠিক, সি অপশান সঠিক, 12.5% রাইট অ্যান্সার, সি অপশান হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্ক কী বলেছে। দুইয়েরটা কী বলেছে, এ প্লাস বি মানে √15, এ প্লাস বি মানে হচ্ছে √15, লিখে নিই এ প্লাস বি সমান সমান √15। ভালো কথা, এ প্লাস বি মানে হচ্ছে √15, এ মাইনাস বি √7, এ মাইনাস বি √7, এ মাইনাস বি সমান হচ্ছে √7। বাহ, তাহলে এ প্লাস বি √15, এ মাইনাস বি √7। এখানে আমাকে কি প্রশ্ন করেছে, এ বির মান বার করতে বলেছে, মানে এ ইন্টু বি। দেখো বন্ধুরা আমি কীভাবে সলভ করছি তোমরা দেখে নাও। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, বি কেটে যাচ্ছে, আর বি কেটে গেলে কী পড়ে থাকছে 2a, আর 2a সমান কী পড়ে থাকছে, √15 প্লাস √7, এটা পড়ে থাকছে, √15 প্লাস √7 পড়ে থাকছে। তাহলে এ সমান কী পড়ে থাকছে, এ সমান পড়ে থাকছে √15 প্লাস √7 বাই 2। তাহলে √15 প্লাস √7 বাই 2 পড়ে থাকছে। আচ্ছা, এখান থেকে এর মান পেয়ে গেলাম, এবার বি এর মান বার করতে হবে, কারণ এ বি চাইছে। বি এর মান কী করে বার করবো দেখো বন্ধুরা, প্রথমে আবার ওরকম লিখে নেব, এ প্লাস বি সমান √15, আর কি ছিল, এ মাইনাস বি সমান √7। দেখো বন্ধুরা কীভাবে চেঞ্জ করছি, চিহ্ন বদল করে দিলাম। যে পদ্ধতি তোমরা শিখেছো অপনয়ন পদ্ধতি, যোগ করে পাই বিয়োগ করে পাই, এই যে চিহ্ন বদল হয়ে গেল, তাহলে এইটা কেটে গেল, এটা কেটে গেল, আর এটা কেটে যাওয়ার পর কী পড়ে থাকলো, 2b সমান সমান কত পাচ্ছি, √15 মাইনাস √7, এটা পাচ্ছি √15 মাইনাস √7। তাহলে বি সমান সমান কী পেয়ে গেলাম, বি সমান সমান পেয়ে গেলাম √15 মাইনাস √7 বাই 2। তাহলে এ এর মানও পেয়ে গেছি, বি এর মানও পেয়ে গেছি। এখন আমাকে এ ইন্টু বি বার করতে বলেছে, তো এ ইন্টু বি কীভাবে বার করবো, চলো একটা পেজ নিয়ে যাক, দেখে নিই। এর মান কত, √15
প্লাস √7/2, আর এটা খালি মাইনাসে আছে। চলো নতুন একটা পেজ নিয়ে নিই আমরা এবং দেখি কীভাবে আমরা সলভ করতে পারি। কি করতে হবে, এবি কী করে বার করছে দেখো, এ ইন্টু বি এরকম দেওয়া আছে দেখো বন্ধুরা, ওটা কিন্তু ইন্টু, হ্যাঁ, তাহলে এর মান কত, √15 প্লাস √7/2 ইন্টু আছে বি এর মান কত, মাইনাস খালি √15 মাইনাস √7/2, এটা এ বি এর মান। এখন 2 দুগুণে নিচে দুগুণে 4, আর এটা √15টাকে যদি এ ধরি তাহলে এ প্লাস, আর √7টাকে যদি বি ধরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে অ্যান্সারটা কীভাবে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তার মানে এটা হবে √15 মাইনাস √7 স্কোয়ার। তাহলে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে, এখানে 4 পাচ্ছি নিচেই, আর উপরে √15কে দুবার গুণ করলে শুধু 15 হয়, আর √7কে দুবার গুণ করলে শুধু 7 হয়। তাহলে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে 8 আর সাথে 15 8 দাঁড়াচ্ছে, আর নিচেই 4 দাঁড়াচ্ছে। তাহলে 8 আর 4-এর কাটাকুটি করবো, কত হবে, 4 দুগুণে 8। তাহলে 2 অ্যান্সার রাইট অ্যান্সার, 2 অ্যান্সার রাইট অ্যান্সার। কোন অপশানে আছে, অপশান বিতে রয়েছে 2। তাহলে বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ 2-এরটার বি অ্যান্সার রাইট, বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্ক কীভাবে সলভ করছি আমরা। দেখো বন্ধুরা, 3-এরটা কী বলেছে, 3-এরটা বলেছে এ বি সি এর এ বি এসি সমান এ বিসি। আচ্ছা, এ বিসি একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজ এ বিসি অবশ্যই। তাহলে আমরা কীভাবে আঁকবো একটু দেখে নাও বন্ধুরা। প্রথমেই আমি এক কাজ করছি, সেটা দেখো বন্ধুরা কী করছি, ভালো করে খেয়াল করবে বন্ধুরা যে কীভাবে আমি অঙ্কটা করছি। একটু জটিল কিন্তু তবু সোজাই আছে, দেখে দিচ্ছি। দেখো, এ বি স্কোয়ার এটা দেওয়া আছে যে এ বি স্কোয়ার সমান সমান 2 এসি স্কোয়ার, 2 ইন্টু এসি স্কোয়ার এটা দেওয়া আছে, তাই তো বন্ধুরা। এখন এই যে জিনিসটা দেওয়া আছে আমি তো এইভাবেও লিখতে পারি যে এ বি স্কোয়ার বাই এ সি স্কোয়ার, এ বি স্কোয়ার বাই এ সি স্কোয়ার সমান সমান 2/1 অবভিয়াসলি লেখা যাবে। এরপর আমি কি করতে পারি, এ বি বাই এ সি এর হোল স্কোয়ার করে দিতে পারি, সমান সমান 2/1 করতে পারি। এরপরে আমি কি করতে পারি, এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে এ বি বাই এ সি, এই স্কোয়ারটা উঠিয়ে দেবো এদিকে, তাহলে এদিকে হয়ে যাবে √2/1। তার মানে এ বির ভ্যালু হচ্ছে √2 আর এসির ভ্যালু হচ্ছে 1, এবং এখানে বলে রেখেছে এসি সমান বিসি, এসি সমান বিসি এইটা বলা আছে, এসি সমান বিসি। দেখো বন্ধুরা আমি ছবিটা এঁকে দিচ্ছি, ত্রিভুজটা কেমনভাবে আঁকবে তোমরা দেখো, ত্রিভুজটা কীভাবে আঁকবে তোমরা, এই যে এইভাবে আঁকবে, একটা সমকোণী ত্রিভুজ হবে এইভাবে, সমকোণী ত্রিভুজ হবে। এখানে কি নাম দেবো, এ দেবো, এখানে এ দেবো, এখানে বি দেবো, এখানে সি দেবো। এবং দেখো বন্ধুরা এ বির ভ্যালু কিন্তু হচ্ছে √2, তাহলে আমি এখানে √2 দেবো। এসির ভ্যালু হচ্ছে 1, এসির ভ্যালু হচ্ছে 1, আর এখন একটা কথা বলা আছে এসি সমান সমান বিসি, তার মানে এসির ভ্যালু যদি 1 হয় বিসির ভ্যালু কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। এসির ভ্যালু যদি 1 হয় তাহলে বিসির ভ্যালু কী হয়ে যাবে, কারণ সমান দুজনাই, তাহলে 1 হয়ে গেল। এখন প্রশ্ন আমাকে করেছে যে দেখো বন্ধুরা এটা একটা সমকোণী ত্রিভুজ, ট্রিপলেটে কিন্তু মিলে গেছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, ট্রিপলেটে মিলে যাচ্ছে। আমাকে প্রশ্ন করেছে মানে কোন সি এর মান কত, কোন সি মানে আমাকে কোনটা চাইছে, এইটাকে চাইছে, কোন সি মানে এইটাকে চাইছে। তাহলে কোন সি এর মান কত হবে, সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে কোন সি এর মান হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি, সমকোণ তো, তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ এখানে ট্রিপলেট মিলে যাচ্ছিলো, দেখছো বন্ধুরা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার অটোমেটিক মিলে যাচ্ছে, তাহলে কোন সি হয়ে যাবে কিন্তু 90 ডিগ্রি সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে বন্ধুরা চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্ক, 4-এরটা কী বলছে দেখি, 4-এরটা কীভাবে বলছে দেখি বন্ধুরা। দেখো 4-এরটাই বলেছে যে দুটো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাত চেয়েছে, তাই তো বন্ধুরা। তাহলে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাত চেয়েছে, লম্ববৃত্তাকার চোঙের আয়তন। দেখো বন্ধুরা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি, দুটো আছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি, πr²h,
লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ হচ্ছে কি? লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা। আয়তনই তো চেয়েছে, অবশ্যই আয়তন চেয়েছে। তাহলে এটা হবে পাই আর স্কোয়ার এইচ, মানে দুটো তো, তাই জন্য R1 করে দিলাম। তাহলে পাই আর স্কোয়ার এইচ R2 করে দিলাম। ওকে বন্ধুরা, তাহলে পাই দিকে পাই কেটে গেল, পাই থেকে পাই কেটে গেল। R1টার রেডিয়াস কত? রেডিয়াস ব্যাসার্ধ দেখো বলে দেওয়া আছে, প্রথমটার হচ্ছে 2, প্রথমটার হচ্ছে 2 আর ওটার 1, তার মানে আমি বলতে পারি 2-এর স্কোয়ার, আর এটা হবে 1-এর স্কোয়ার। দেখো বন্ধুরা দিয়ে দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে 2:1, আর উচ্চতা বলেছে 1:4, মানে প্রথমটার 1 ইন্টু 1, এখানে ইন্টু আছে 1, এইচ মানে হচ্ছে উচ্চতা, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 1 প্রথমটার, আর দ্বিতীয়টার 4, তাই 4 এখানে দিয়ে দেবো। গুণ করলে কি হচ্ছে দেখো বন্ধুরা, 2 দুগুণে 4, 2 স্কোয়ার মানে 4 ইন্টু 1 মানে 4 হয়ে যাচ্ছে, আর এখানে 1 স্কোয়ার মানে 1 ইন্টু 4 মানে 4 হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল 1:1 হয়ে যাচ্ছে। তার মানে বলা যেতে পারে যে এটার অ্যান্সার হবে বি অপশান রাইট অ্যান্সার। বি অপশান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আয়তনের ফর্মুলা চেয়েছিল, এখানে আমি কিন্তু ব্যাসার্ধটা অন্য কিছু 2x ধরা যেতে পারতো, আমি 2 ধরেছি, 1 ধরেছি, আর উচ্চতাটাকে 1 ধরেছি আর 4 ধরেছি। অবভিয়াসলি এক্স করে করা যেতে পারতো, যেহেতু অপশানমূলক অ্যান্সার, তাহলে আমি এখানে এইভাবে অ্যান্সারটা করতে পারি, তো সঠিক অ্যান্সার হিসেবে বি। চলো দেখে নিই দেখ পরবর্তী অঙ্ক। 5এরটা কী বলেছে দেখে নিই। 5এরটা বলেছে যে সাইন 2 থিটা, বাহ ভালো প্রশ্ন করেছে একটা, দেখে না বন্ধুরা। সাইন 2 থিটা, সাইন 2 থিটা, সাইন 2 থিটা ইন্টু সেক 70 ডিগ্রি, ইন্টু সেক 70 ডিগ্রি, 70 ডিগ্রি ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1। এবার প্রশ্ন করছে থিটার মান বার করতে হবে, থিটা ইকুয়াল টু আমাকে জিজ্ঞাসা করেছে, এটা আমার কোয়েশ্চেন। তো দেখো বন্ধুরা আমি কীভাবে সলভ করছি, এটা অত্যন্ত ইজি অঙ্ক। মাঝখানে সমান থাকলে প্রথমে বা লিখতে হয়, তো মাঝখানে সমান থাকলে প্রথমে বা লিখলে, সাইন 2 থিটা সমান সমান, এই যে ইনটু দিয়ে দেওয়া আছে না সেক 70 ডিগ্রি, আমি এখানে নিয়ে চলে আসছি 1/sec 70 করে দিচ্ছি, 1/sec 70 ডিগ্রি করে দিলাম, কারণ ইনটুতে ছিল, আমি এদিকে নিয়ে এলাম, ভাগে হয়ে গেল। দেখো বন্ধুরা তারপরে কি করছি, দেখো বন্ধুরা সাইন 2 থিটা সমান সমান বলতে পারি 1/sec মানে কি, 1/sec মানে হচ্ছে কস, 1/sec মানে হচ্ছে কস, কস 70 ডিগ্রি হয়ে গেল। ওকে বন্ধুরা, এবার আমি কি করতে পারি, সাইন 2 থিটা সমান সমান কস 70 ডিগ্রিটাকে তো আমি এইভাবেও লিখতে পারি, যে কস 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তবে না বন্ধুরা 90 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দিলে 70 ডিগ্রি হয়। এরপরে কি করব আমরা দেখে না বন্ধুরা, সাইন 2 থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে হচ্ছে সাইন 20 ডিগ্রি হয়ে যাবে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, কস 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে হচ্ছে সাইন 20 ডিগ্রি। দেখো বন্ধুরা এদিকেও সাইন 2 থিটা, এদিকে রয়েছে সাইন 20 ডিগ্রি, সাইন 2 থিটা সাইন 20 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি যে 2 থিটা ইকুয়াল টু 20, তাই তো বন্ধুরা, সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 20 ডিগ্রি, মানে বলতে পারি তো সাইন সাইন কেটে গেলে পরে 2 থিটা ইকুয়াল টু 20, তাহলে থিটা ইকুয়াল টু কী দেখতে পাচ্ছি, থিটা ইকুয়াল টু হচ্ছে 20/2, 20/2 মানে 10, তাহলে থিটার ভ্যালু কত আসবে, 10 ডিগ্রি রাইট অ্যান্সার। এইটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার 10 ডিগ্রি। তোমরা কিন্তু সুন্দর করে লিখবে, এরকম গোল পাকাবে না, আমি বোঝানোর জন্য জাস্ট করে দিয়েছি। তো 10 ডিগ্রি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোনো অপশানে আছে কি 10 ডিগ্রি, সি অপশান রাইট অ্যান্সার, সি। তাহলে সি অপশান হয়ে যাবে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্কটা কী রয়েছে। 6এরটা কী বলেছে, 6এরটা বলেছে যে গড় চেয়েছে, গড়, গড়ের অঙ্ক তোমরা আগেও অলরেডি করেছো, চলো দেখে নিই একবার গড়ের অঙ্কটা আরেকবার দেখে নিই। সবগুলো যোগ করে ভাগ করতে হয়, তাহলে 6 যোগ কত কত আছে 7 x 8 এই সমস্ত আছে, 7 যোগ x যোগ 8 যোগ 6 7 x 8, 6 7 x 8 y 9, y 9 এই সমস্ত রয়েছে, y 9 সংখ্যাগুলোর গড়, গড় মানে যে কটা সংখ্যা টোটাল আছে তাকে ভাগ, 1 2 3 4 5 6টা আছে, 6টা আছে তাই তো, 3 আর 3 6টা রয়েছে, তাহলে 6 দিয়ে ভাগ ইকুয়াল টু কত বলে দিয়েছে 8, গড় 8 বলে দিয়েছে। কোনাকুনি গুণ করে দেবো আর উপরটা যোগ করে দেবো, মাঝে সমান থাকলে প্রথমে বা লিখতে হয়।
ছয়ের সাথে 13, 13 আর 8, 13 আর 8 21 আর 9 30, তাই তো বন্ধুরা? তাহলে 30, ছয়ের সাথে 13, 13 আর 8 21, 21 আর ওদিকে হচ্ছে 9, 30 প্লাস এক্স প্লাস ওয়াই, আর কোনাকুনি এইদিকে গুণ করে দিলে কত হয়? 6 8 48। তাহলে কী দেখতে পাচ্ছি বন্ধুরা? যে এক্স প্লাস ওয়াই সমান সমান 48 মাইনাস 30। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত দাঁড়ালো? 18। এইটা কি কোথাও আছে বন্ধুরা? দেখে নাও, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু 18। হ্যাঁ, বি অপশানে দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান সমান 18। তো বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো বন্ধুরা। তোমাদের কাছে টেস্ট পেপার আছে, তোমরা কিন্তু টেস্ট পেপারে অবশ্যই মিলিয়ে নেবে, তোমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে। চলো দেখে নিই পরবর্তী অঙ্ক কী রয়েছে। 2-এর দাগের অঙ্ক রয়েছে। 2-এর দাগে কী বলেছে? আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টি, তার মানে যেখানে আসলও থাকবে আবার চক্রবৃদ্ধির সুদও থাকবে, তাকে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। তাহলে 2-এর 1-এর অ্যান্সার হয়ে যাবে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি, একটু পরিষ্কার করে লিখে দেওয়ার চেষ্টা করব। সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি বলা হয়। কেন? কারণ সেখানে আসলও থাকে আর সুদও থাকে, তাকে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। আচ্ছা, 2-এর অঙ্কটা কী বলেছে দেখে নাও বন্ধুরা। কোনো গোলকের ব্যাসার্ধ আর আয়তন ভি হলে ভি সমান সমান আমাদেরকে বার করতে হবে। ভি মানে ভি এর সঙ্গে যে ভেদ সম্পর্ক দেখিয়েছে সেটা কি হবে। দেখো বন্ধুরা, গোলকের ক্ষেত্রে আমরা জানি গোলকের যে ফর্মুলা সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব হচ্ছে আয়তনের ফর্মুলা, কারণ আয়তনই দিয়েছে তো আমাকে। দেখো বন্ধুরা, এইভাবে দিয়েছে। কি দিয়েছে? ভি এর সঙ্গে একটা রেশিও দিয়ে দিয়েছে, মানে ভেদ সম্পর্ক দিয়েছে, এবং বলেছে এখানে কি হবে, ড্যাশ দিয়েছে। দেখো বন্ধুরা, ভি মানে তো আয়তন বলে দিয়েছে, তো আয়তনের ফর্মুলা জানি 4/3 পাই আর কিউব। আর কিউব যা লিখতে হবে আমাকে, কেন? আর কিউব মানে কি? ব্যাসার্ধর কিউব, আর এখানে ব্যাসার্ধটা আরই বলে রেখে দিয়েছে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আর কিউব। কারণ আমরা জানি যেটা ব্যাসার্ধর কিউব হয় আয়তনের ক্ষেত্রে 4/3 পাই আর কিউব, তাহলে সেখানে আর মানে তো ব্যাসার্ধ, আর এখানে ব্যাসার্ধটা আরই বলে রেখেছে, তাহলে আর কিউব হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো দেখে নিই পরবর্তী অঙ্কটা কী রয়েছে। 3-এরটা কী বলেছে? ABCD বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ এ সমান ড্যাশ। ABCD তো বৃত্তস্থ সামান্তরিক। আমরা কি জানি? যে বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে একটা আয়তাকার চিত্র। দেখো বন্ধুরা, বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে একটা আয়তাকার চিত্র, এই তথ্যটা তোমাদের জানা দরকার। যদি কেউ জেনে থাকে তাহলে এই অঙ্কটা ইজিলি করে ফেলবে। ABCD একটা বৃত্তস্থ সামান্তরিক। দেখো বন্ধুরা, বৃত্তস্থ সামান্তরিক সবসময় একটা আয়তাকার চিত্র হয়। তাহলে যেহেতু বৃত্তস্থ সামান্তরিক একটা আয়তাকার চিত্র, তাহলে যে আয়তাকার চিত্রের প্রত্যেকটা কোণই তো 90 ডিগ্রি। তাহলে এখানে শুধুমাত্র কোণ এ জানতে চেয়েছে, তাহলে কোণ এ হয়ে যাবে 90 ডিগ্রি রাইট অ্যান্সার। এই তথ্যটা খালি জানলেই এই অ্যান্সারটা সবাই করে ফেলবে। তাহলে তথ্যটা জানতে হবে যে বৃত্তস্থ সামান্তরিক একটা আয়তাকার চিত্র হয়। আর তোমরা জানো বন্ধুরা যে আয়তাকার চিত্রের কর্ণদৈর্ঘ্য সমান হয় আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এখানে কোণ এ চেয়েছিল, এই 90 ডিগ্রি হবে সঠিক অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক পরবর্তী কোয়েশ্চেন 4-এরটা কী বলেছে দেখো বন্ধুরা। 4-এরটা বলেছে যে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তল সংখ্যা চেয়েছে। আচ্ছা, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর চিত্র তো তোমরা জানো বন্ধুরা যে এইভাবে শঙ্কুর চিত্র হয়, এইভাবে শঙ্কুর চিত্র হয়। আর শঙ্কুর কি হয়? শঙ্কুর দুটো তল, একটা বক্রতল একটা সমতল। নিচের দিকটা এটা হচ্ছে সমতল, এটা সমতল, এটা নিরেট যেহেতু তাহলে এটা তো সমতলই হবে। এই যে নিরেট মানে কি? এটা সমতল হবে, সলিড রয়েছে এটা, তাহলে এটা হচ্ছে সমতল। তাহলে এটা কি হয়ে যাবে? সমতল। আর এই যে সমতল রয়েছে এই সমতল, আর এই যে পাশেরগুলো রয়েছে সেটা বক্রতল। তাহলে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তল সংখ্যা সঠিক অ্যান্সার হয়ে যাবে 2টি। রাইট অ্যান্সার কত হয়ে যাবে? 2টি। তাহলে 4-এর অ্যান্সার হয়ে যাবে 2। চলো দেখে নিই পরবর্তী অঙ্ক কী বলেছে। 5-এরটা কী বলেছে দেখে নাও বন্ধুরা। 5-এরটা খুব ভালো প্রশ্ন করেছে, দেখে নেওয়া যাক কী বলছে। 5-এরটা বলেছে সাইন থিটা ইকুয়াল টু 1/2। বাহ, খুব ভালো প্রশ্ন। সাইন থিটা ইকুয়াল টু 1/2। তো সাইন থিটা ইকুয়াল টু যদি 1/2 হয় বন্ধুরা, তোমরা জানো নিশ্চয়ই যে সাইন 30 ডিগ্রির মান 1/2 হয়।
সাইন 30 ডিগ্রির মান কি হয় 1/2, তাই তো বন্ধুরা? তাহলে থিটার জায়গায় কি আমি 30 ডিগ্রি লিখতে পারি? তো অবভিয়াসলি লিখতে পারি। তাহলে থিটার মান কত হলো 30, কিন্তু এখান থেকে বলতে পারি যে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে সাইন 3 থিটা জানতে চাইছে, সাইন 3 থিটা। চলো দেখে নেওয়া যাক। সাইন 3 থিটার মান আমাকে জানতে চেয়েছে, তো আমি এখানে লিখে নিচ্ছি সাইন 3 থিটা। আচ্ছা, সাইন লিখলাম, 3 ইন্টু থিটার মান 30, থিটার মান 30, তাহলে অ্যান্সারটা অ্যাকচুয়ালি কত এলো? সাইন 3 3 90 ডিগ্রি। এখন তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে সাইন 90 ডিগ্রি মান কত হবে? সাইন 90 ডিগ্রি মান 1, একদম ঠিক ধরেছো। তাহলে 1 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 হচ্ছে রাইট অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক ছয়ের অঙ্কটা কি বলেছে। VI ছয়েরটা কি বলছে দেখো বন্ধুরা, একদম ইজি অঙ্ক। মধ্যগামিতার মাপকগুলো হলো গড়, ড্যাশ ও সংখ্যাগুরু মান। মধ্যমা আমরা জানি মিন, মিডিয়ান আর মোড, এই তিনটের মাধ্যমেই করা হয়। মিন মানে গড়, মিডিয়ান মানে মধ্যমা, আর সংখ্যাগুরু মানে হচ্ছে মোড। তাহলে মিন, মিডিয়ান, মোড এই তিনটে চার্জ হয়। যেখানে গড় বলে দিয়েছে মানে মিন বলে দিয়েছে, মোড সংখ্যাগুরু মান বলে দিয়েছে, তাহলে মধ্যমা বাকি, যেটাকে বলা হয় মিডিয়ান বা মধ্যমা, সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে ড্যাশ পূরণে কি হয়ে যাবে? মধ্যমা। এই তিনটে সাহায্যেই তো মেজারমেন্ট করা হয়, তাই না? মধ্যগামিতার মাপকগুলো মধ্যমা, রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এইখানে আমাদের 2 এর দাগের অঙ্কগুলো অলরেডি শেষ হয়ে গেল। চলো বন্ধুরা দেখে নিই 3 এর দাগের অঙ্ক কী রয়েছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে 3 এর দাগের 1 একটা অঙ্ক, দেখে নাও কী বলেছে। 3 এর দাগের 1 একটা কী বলছে দেখো বন্ধুরা। অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধন দেওয়া আছে, সময় দেওয়া আছে, লাভের অনুপাত দেওয়া আছে। সবসময় মনে রাখবে বন্ধুরা যে লাভ সমান সমান কী করে লাভ হয়? মূলধন ইন্টু সময়। লাভ সমান সমান হচ্ছে মূলধন কত টাকা দেওয়া হচ্ছে ইন্টু সময়, কত সময় খাটছে। তাহলে মূলধন ইন্টু সময়। এখানে দেখো বন্ধুরা লাভের অনুপাত দেখো, মূলধনের সঙ্গে কি সময়ের গুণ করা আছে? একদম করা আছে। মূলধন প্রথমটার এক্স আর সময় হচ্ছে এ, তাহলে এক্স আর এ গুণ করলে এ এক্স হয়ে যায় একদম। মূলধন দ্বিতীয় জনের ওয়াই, সময়টা হচ্ছে বি, তাহলে এক্স ওয়াই ইন্টু বি, তাহলে বি ওয়াই হয়ে যায়। মূলধন হচ্ছে জেড, সময় সি, তাহলে সি জেড হয়ে যায়। একদম সত্য হয়ে যাবে। পরের প্রথম অঙ্কটা হয়ে যাবে সত্য। এখানে সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে, একেরটা হয়ে যাবে সত্য। ওকে বন্ধুরা, প্রথমেরটা কী হয়ে যাবে? সত্য। দুইয়েরটা কী বলেছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় নাকি বাস্তব। দেখো বন্ধুরা সমীকরণের বীজদ্বয় কী বলছে? বাস্তব। তো এক্ষেত্রে কি সত্যি সত্যি বাস্তব হবে? এটা চেক করার প্রসেস কিন্তু আমি আগের একটা পেপারে ছিল, সেখানে আমি দেখিয়ে দিয়েছি। চলো আর একবার দেখিয়ে দেওয়া যাক। বাস্তব যখন হয় দেখো বন্ধুরা, তো দুইয়েরটা আমি করে দিচ্ছি। আমাকে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা ইকুয়াল টু বলছে 0। আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় যদি, তাহলেই ওটা বাস্তব আর সমান হবে। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হবে, তাই না বন্ধুরা? তাহলে বি মানে এখানে কত? 1 স্কোয়ার মাইনাস 4ac মানে কি? 4 ইন্টু এ মানে কত? 1 ইন্টু সি মানে কত? 1 ইকুয়াল টু 0 হওয়া উচিত। যদি হয় তবেই সত্য হবে, তা নাহলে সত্য হবে না। 1 স্কোয়ার 1 মাইনাস 4 ইকুয়াল টু কি 0 হচ্ছে না, -3 হয়ে যাচ্ছে এদিকে। তাহলে অ্যান্সার তো মিলছে না, অ্যাকচুয়ালি নট ইকুয়াল টু হচ্ছে, তার মানে এটা সত্য নয়, মিথ্যা হয়ে যাবে। এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি মিথ্যা, সত্য হচ্ছে না। তো এই চেক করে দেখলাম যে সত্য হচ্ছে না, 0 মিলছে না যে, তাহলে বাস্তব বলছে এখানে, তাহলে অ্যাকচুয়ালি এটা বাস্তব নয়। ওকে বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্কটা কি বলছে। দুইয়েরটা হয়ে গেল। তিনেরটা কি বলেছে? বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় সমান। তিনেরটা ভালো অঙ্ক একটা, বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় সমান। দেখো বন্ধুরা আমি একটু আগে একটা অঙ্কে বলেছি যে বৃত্তস্থ সামান্তরিক একটা আয়তাকার চিত্র। তাহলে বৃত্তস্থ সামান্তরিক যদি একটা আয়তাকার চিত্র হয়, আয়তক্ষেত্রের আমরা জানি প্রত্যেকটা কর্ণ, যে দুটো কর্ণ থাকে সে দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হয়। তাহলে এক্ষেত্রে কর্ণদ্বয় তো সমান বলছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে সত্য। এটা হয়ে যাবে কি? সত্য হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোশ্চেন কি বলেছে। চারেরটা কি বলেছে? সূর্যের উন্নতি কোণ বাড়লে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বাড়বে। দেখো বন্ধুরা আগের একটা চ্যাপ্টারে অঙ্ক ছিল,
যেখানে বলেছিলাম যে উন্নতিকোণ বাড়লে ছায়ার দৈর্ঘ্য কমে, উন্নতিকোণ কমলে ছায়ার দৈর্ঘ্য বাড়ে, কিন্তু এখানে বলছে সূর্যের উন্নতিকোণ বাড়লে নাকি চন্দ্রের ছায়ার দৈর্ঘ্যও বাড়বে। তাহলে এটা ভুল হয়ে গেল, সম্পূর্ণরূপে মিথ্যা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। কারণ উন্নতিকোণ যদি বেড়ে যায় তাহলে ছায়ার দৈর্ঘ্য কমে যাবে, উন্নতিকোণ যদি কমে যায় তাহলে ছায়ার দৈর্ঘ্য বেড়ে যাবে, কিন্তু এখানে তার উল্টো কথা বললো। চলো বন্ধুরা দেখে নিই পাঁচেরটা কী বলেছে, দেখে নিই বন্ধুরা। পাঁচেরটা দেখে নাও কী বলছে। বলছে একটি গোলকের ব্যাসার্ধকে দ্বিগুণ করা হলো, গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করে দিলাম। মনে করি প্রথমে, ধরো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, মনে করি প্রথমে ছিল আর, মনে করি প্রথমে ব্যাসার্ধ ছিল আর, ব্যাসার্ধর কথা বলছি আমি এটা। পরে ব্যাসার্ধ কত করেছে, পরে ব্যাসার্ধ কত করেছে দেখো বন্ধুরা, পরে ব্যাসার্ধ করেছে কি না, ব্যাসার্ধকে দ্বিগুণ হলে তাহলে 2r হবে, তাই তো বন্ধুরা। তাহলে প্রথমে ব্যাসার্ধ আর ছিল, পরে ব্যাসার্ধ 2r আছে। এবার আমাকে গোলকের তো বলেছে, আয়তনের কথা বলছে। দেখো বন্ধুরা, প্রথমে যখন গোলকের আয়তন হবে, প্রথমে যখন গোলকের আয়তন হবে কি হবে, প্রথমে আয়তনটা কত হবে, আয়তন হবে 4/3 পাই আর কিউ হয়ে যাবে। আর পরে যে আয়তনটা হবে সেই পরে আয়তনটা কি হবে, পরে আয়তনটা কি হবে 4/3 পাই 2r এর কিউ, তাই তো বন্ধুরা। 4/3 কেটে গেল, পাই কেটে গেল, আর কিউ এখানে আছে, আর এই পরে যেটা হচ্ছে সেটা 2 দুগুণে 4 দুগুণে 8 আর কিউ। তাহলে প্রশ্ন হচ্ছে কত গুণ হলো এটা, প্রথমে ছিল আর কিউ, পরে হয়ে গেল 8 আর কিউ, 8 গুণ হলো, কিন্তু প্রশ্নে বলছে 4 গুণ হবে, তাহলে ভুল। তাহলে সঠিক অ্যান্সার পাঁচেরটা হয়ে যাবে মিথ্যা। পাঁচের অঙ্কটা কী হয়ে যাবে বন্ধুরা, মিথ্যা। পাঁচেরটাও হয়ে যাবে মিথ্যা, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে 8 গুণ হচ্ছে, কিন্তু ওরা বলে রাখলো 4 গুণ, তাহলে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি মিথ্যা। চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্কটা কী রয়েছে, এবং এটা 3-এর দাগের লাস্ট অঙ্ক, 6-এরটা। 3-এর দাগের লাস্ট অঙ্কটা দেখে নিই, 6-এরটা। বলেছে সংখ্যাগুরু মান নাকি 10, সংখ্যাগুরু মান বলছে 10, তাই তো বন্ধুরা। প্রথমে সংখ্যাগুরু মান বলছে 10, আমি এখানেই করে দিচ্ছি এই পেজে ভি আইয়েরটা করে দিচ্ছি, দেখো বন্ধুরা কীভাবে হচ্ছে। ভি আইয়েরটা কী বলেছে, এখানে আমি 5-এরটা করে দিয়েছি, এটা 5-এরটা, 3-এরটা, 4-এরটা, 5-এরটা, এই 6-এরটা। সংখ্যাগুরু মান বলছে 10। দেখো বন্ধুরা, সংখ্যাগুরু মান মানে আমরা জানি কি, যেটা সব থেকে সংখ্যায় বেশি রয়েছে। তো সংখ্যায় বেশি কি রয়েছে, 9 বেশি রয়েছে, অথচ ওরা অ্যান্সার বলে দিল 10, তাহলে মিথ্যা। সঠিক অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। তাহলে 6-এর অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা। ওকে বন্ধুরা, তো চলো দেখে নিয়ে যাক পরবর্তী 4-এর দাগে যে অঙ্কগুলো রয়েছে 2 নম্বর মার্কসের, সেই অঙ্কগুলোকে এবার একটু দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, 4-এর দাগের যে 1-এর অঙ্কটা রয়েছে সেটা দেখো ভালো করে। এই টাইপের অঙ্ক অলরেডি আগেও করে দেওয়া হয়েছে, আবারও করে দিচ্ছি। দেখো, বার্ষিক সরল সুদের হারে বলেছে, রেট কত বলেছে, আমি রেটটা লিখে নেব প্রথমে। হার মানে হচ্ছে 10%, ভালো কথা, 10%। সুদের হার কত টাকার বলেছে, মানে প্রিন্সিপালটাই আমাকে জানতে চাইছে। প্রিন্সিপাল মানে আমি জানি না, জিজ্ঞাসা। মাসিক সুদ বলছে 1 টাকা হবে, মাসিক সুদ। তাহলে মাসিক সুদটা আমি কি করব, বছরে কনভার্ট করব। আর বছরে যখন কনভার্ট করব তখন এই যে সুদ বলেছে, সুদ মানে আই মানে ইন্টারেস্ট, সুদ কত হবে বলেছে 1 টাকা। মাসে যদি 1 টাকা হয় তাহলে 12 মাসে হবে 12 টাকা। আমি বছরে কনভার্ট করেছি, আর কিছু না। এবং এই টাইমটা আমি দেখতে পাচ্ছি, আমি তো বছরে কনভার্ট করেছি, তাহলে টাইমটা কত হয়ে যাবে, টাইমটা 1 বছর হয়ে যাবে। বছরে কনভার্ট করেছি তাহলে টাইমটা 1 বছর হয়ে যাবে, ইন্টারেস্ট 12 টাকা হয়ে যাবে। প্রিন্সিপালটা আমাকে জানতে চাইছে কত টাকা। তাহলে প্রিন্সিপালের কী ফর্মুলা বন্ধুরা, প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু আই ইন্টারেস্ট, ইন্টারেস্ট হয়ে যাবে 12, 100 ইন্টু আই বাই টিআর, টি মানে 1, রেট হচ্ছে 10। ব্যাস, অ্যান্সার শেষ। 10 10 100, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 12 10 120। তাহলে প্রিন্সিপালটা কত হয়ে যাবে, 120 টাকা। 120 টাকা হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, 4-এর দাগের 1-এর অ্যান্সারটা হবে 120 টাকা। চলো দেখে নিই পরবর্তী অঙ্ক কী বলেছে। 2-এরটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে। কি বলছে, 2-এরটা বলছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত।
আমরা কি জানি, সমূল চক্রবৃদ্ধি একটা ফর্মুলা জানি। দেখো বন্ধুরা, সমূল চক্রবৃদ্ধির যে ফর্মুলাটা তোমরাও জানো নিশ্চয়ই, যে সমূল চক্রবৃদ্ধি বার করার একটা ফর্মুলা রয়েছে, পি ইন্টু 1+r/100 মাথায় এন। মাথায় কি? এন। এন মানে হচ্ছে টাইম, এন মানে বছর বা টাইম। সমূল চক্রবৃদ্ধি ক টাকা হয়েছে বন্ধুরা? সমূল চক্রবৃদ্ধি 441। তাহলে আমি এই সাইডে 441 টাকা লিখে দিচ্ছি। আচ্ছা, প্রিন্সিপাল কত, আসল কত? আসল হচ্ছে 400 টাকা, তাহলে আমি এখানে 400 লিখে দিচ্ছি। 1 প্লাস রেটটাই তো বার করতে হবে, তাই না? সুদের হারটাই তো বার করতে হবে, তাহলে রেট বাই 100। আর মাথায় এন মানে বছর, বছরটা কি বলা আছে? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে 2 লিখে দেবো। ওকে বন্ধুরা, এরপরে দেখো এবার কি করব, এই 400টাকে এদিকে নিয়ে চলে আসবো। তার মানে এরকম দাঁড়াবে 441/400, ওইদিকে গুণে ছিল ভাগে হয়ে গেল। আর এদিকে দাঁড়াবে কি দাঁড়াবে বন্ধুরা? 1 প্লাস, এখানে সমান 1+r/100 এবং মাথায় 2। আচ্ছা, এইখানে আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে 441টাকে এরমভাবে লিখতে পারি 21/20 আর মাথায় 2 লিখতে পারি। 21/20 মাথায় 2 লিখতে পারি, ইকুয়াল টু 1+r/100 মাথায় 2 লিখতে পারি। তাহলে দুদিকেই স্কোয়ার রয়েছে, দুদিকেই যখন স্কোয়ার উঠে যাবে, দেখো বন্ধুরা আমি নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি, দুদিকেই যখন স্কোয়ার উঠে যাবে তখন আমরা কি করব, এইভাবে লিখব। কি লিখব? 21/20 সমান সমান 21/20 সমান সমান কী লিখব? 1+r/100। দেখো বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো আমি কীভাবে করলাম। দেখো আগেও এই টাইপের অঙ্ক করেছি, আমি দুদিকে স্কোয়ারটা তুলে দিয়েছি, দুদিকে স্কোয়ার ছিল, সেই দুদিকে স্কোয়ারটাকে আমি কি করেছি? তুলে দিয়েছি। তাহলে 21/20 সমান সমান কী হয়ে যাবে? 1+r/100, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখন একটু খেয়াল করো তোমরা, যে এই যে আমি এই একটা রয়েছে, একটাকে সমানের এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 21/20 - 1 সমান সমান r/100 করতে পারি। এবং 21 এটাকে লসাগু পাকালে কি হচ্ছে? 20 লসাগু হচ্ছে, এখানে হচ্ছে 21 - 20 সমান সমান r/100। 21 থেকে 20 চলে গেলে কি হয়ে যায়? 1/20, তাহলে 1/20 সমান সমান r/100। তাই তো বন্ধুরা, কোনাকুনি যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? 20 ইন্টু r সমান সমান 100। আর আর এর সঙ্গে 20 গুণে আছে, ওদিকে চলে যাবে 100/20, তাহলে 20 5 20 100, তাহলে রেটটা কত দাঁড়াচ্ছে? 5%। তাহলে রেট হয়ে যাবে 5%, সঠিক অ্যান্সার হয়ে যাবে। রেট হচ্ছে 5। তার মানে আমাকে প্রশ্ন করেছে যে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 5%। এইটা যদি তোমরা করতে পারো তোমরা ফুল নাম্বার অটোমেটিক পেয়ে যাবে। চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্ক কি বলেছে। হ্যাঁ, 3-এরটা বলেছে, 3-এরটা খুব সোজা অঙ্ক আছে, দেখো বন্ধুরা কীভাবে করছে। দেখো বন্ধুরা, 3-এরটা বলেছে যে 2x + 1/x = 2। 2x + 1/x = 2 বলেছে। এটাকে আমি একটু ক্যালকুলেশন করে নিতে পারি কীরকমভাবে। মাঝখানে সমান থাকলে প্রথমে বা লিখতে হয়, এখানে x লিখব, এখানে লিখব 2x², জাস্ট লসাগু করে নিলাম, +1 = 2। তাহলে 2x² + 1 = 2x। এবার দেখো বন্ধুরা আমি কীভাবে সলভ করছি, একটুখানি খেয়াল করবে। এবার দেখো যে এই যে আমার অঙ্কটা দিয়েছে, দেখো এখানে দিয়েছে x আর নিচেই কি দিয়েছে? 2x² + x + 1 এরম আমাকে দিয়ে রেখেছে, তাই তো বন্ধুরা? তাহলে আমি এখন কি করব, দেখো এই এক্সটাকে লিখলাম, জাস্ট একটু সাজিয়ে নেবো মানে দেখো বন্ধুরা এই যে 2x² আছে না, 2x², লাস্টে +1 আছে, ওটা +1 প্রথমে দিয়ে দেবো আর পরে এই এক্সটা দিয়ে দেবো। এতে হবে কি, এক্সটা উপরে যেমন আছে লিখলাম 2x² + 1, এই যে এতটা, এটার ভ্যালু দেখো এখানে দেওয়া আছে 2x, তাহলে 2x প্লাস এই এক্সটাকে আমি লিখতে পারি, এই এক্সটাকে পাশের যে এক্সটা ছিল সেটা লিখে দিলাম। তাহলে ওভারঅল কী দাঁড়ালো, এখানে উপরে এক্স দাঁড়ালো আর নিচে দাঁড়ালো 2x + x, ওভারঅল 3x দাঁড়ালো। তাহলে এই x কেটে যাবে,
এই এক্স কেটে গেল, তাহলে উপরে 1 আর নিচেই 3, তাহলে 1-এর 3 হয়ে যাবে আমার অ্যান্সার। 1-এর 3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। চলো দেখে নিই পরের অঙ্কটা কী বলেছে, 4-এরটা কী বলেছে দেখে নিই। 4-এরটা বলেছে, দেখো খুব সোজা অঙ্ক আছে 4-এরটা এবং ভালো অঙ্ক দিয়েছে। দেখো বন্ধুরা, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু বলেছে 0। এবার আমাকে প্রশ্ন করেছে যে, হ্যাঁ এইভাবে প্রশ্ন করেছে, আলফা আর বিটা দুটো বীজ আছে, তাহলে আলফা স্কোয়ার প্লাস, এইভাবে প্রশ্ন করেছে, চলো আমি লিখে দিই, আলফার স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এর মান আমাকে জানতে চেয়েছে। তো কীভাবে করব দেখো বন্ধুরা, আমি প্রথমে এটাকে লসাগু বাগিয়ে নিয়ে দিচ্ছি। এটা লসাগু কী হয়ে যাবে, আলফা বিটা হয়ে যাবে, বিটা বিটা চলে গেলে আলফার কিউ হয়ে যাবে, আর এটা হয়ে যাবে বিটার কিউ হয়ে যাবে। আলফা আলফা মানে কি লসাগু করলাম, আর কিছু করিনি। এখন দেখো বন্ধুরা, আমি নিচেই এই যে ফর্মুলাটা রয়েছে, এখানে আলফা বিটা গুণের আকারে রয়েছে, আলফার কিউ প্লাস বিটার কিউর একটা ফর্মুলা রয়েছে, আলফা প্লাস বিটার হোল কিউ, একটু পরিষ্কার করে লেখার চেষ্টা করব। এখানে হবে হোল কিউব, এ প্লাস বি এর হোল কিউব, মানে কিউ প্লাস বি কিউ এর যে ফর্মুলা, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এইটা হচ্ছে আমার ফর্মুলা। ওভারঅল বলা চলে যে এই আলফা প্লাস বিটা জিনিসটা আমার দরকার, আলফা প্লাস বিটা আমার জিনিসটা চাই, তার মানে আমাকে এখানে আলফা প্লাস বিটাটা বার করতে হবে। আর আলফা প্লাস বিটা মানে কি, বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা। কি ফর্মুলা, যোগফলের ফর্মুলা হচ্ছে মাইনাস কি না, এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এক্সের সহগ কত 2 বাই এক্স স্কোয়ারের সহগ 5, এটা হচ্ছে আলফা প্লাস বিটা, এটা কি মাথায় রাখতে হবে। আর আলফা ইন্টু বিটার দরকার আমার, আলফা ইন্টু বিটা মানে গুণফলের কি ফর্মুলা, উপরে ধ্রুবক পদ মানে -3 আর নিচেই এক্স স্কোয়ারের সহগ 5। এই জিনিস দুটো আমার দরকার ছিল, তো আমি সেই জিনিস দুটো বার করে নিয়েছি। আমি একবার ইন্ডিকেট করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আলফা প্লাস বিটা এটার দরকার ছিল, আর আলফা ইন্টু বিটা এটার দরকার ছিল। দেখো বন্ধুরা, এবার জাস্ট আমি মানটাকে কীভাবে বসিয়ে দিচ্ছি তোমরা খালি খেয়াল করো। মানটাকে আমাকে এখানে বসিয়ে দিতে হবে। আমি মানটাকে বসাচ্ছি, দেখো বন্ধুরা, ইকুয়াল, নিচেই একটা দাগ, আলফা ইন্টু বিটার ফর্মুলা -3/5 এবং উপরে আলফা প্লাস বিটার হোল কিউ আছে, তাহলে -2/5 একটা হোল কিউ আছে, হোল কিউ দিয়ে দিলাম, মাইনাস দেবো, 3 দেবো, ইন্টু দেবো এবি মানে আলফা বিটার গুণফল -3/5 হয়ে গেল, এই মাইনাস ইন্টু এই যে এ প্লাস বি আছে, আলফা প্লাস বিটা আছে কি -2/5, এই হচ্ছে আমার ক্যালকুলেশান। আচ্ছা এইখানটা একটু পরিষ্কার করে লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। -2/5 মাইনাস কী লিখব 2/5 এই ক্যালকুলেশানটা করতে পারলেই অ্যান্সার হয়ে যাবে। তো চলো এইদিকে চলে যাই, আমরা এই পাশে চলে আসছি। কি আছে, মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাসই হয়, মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাসই হয়, 2কে 3 বার গুণ করলে 8 হয়, 5কে 3 বার গুণ করলে 125 হয়, 125 হয়। সব কটাকে যদি একসঙ্গে গুণ করি মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, 3 তিরিক্ষে 9 দুগুণে 18 হয়, আর নিচেই 5 5-এ 25 হয়। ওকে বন্ধুরা, আর নিচেই দাঁড়াচ্ছে একটা -3/5। আচ্ছা এইখানটা একটুখানি পরিষ্কার করে দিই, এই সমানটা এখানে হবে না, সমানটা হবে এইখানটায়, কারণ উপরে ওটা হয়েছে নিচে এটা হয়েছে। এখন উপরের ক্যালকুলেশানটা করব আর নিচের ক্যালকুলেশানটা করব, -8/125 -18/25। চলো বন্ধুরা পরে একটা পেজ নিয়ে নেব। কি দেখলাম, -8/125
-8/125 এবং তার সাথে কত রয়েছে -18/25 -18/25 এইটা হচ্ছে উপরের ক্যালকুলেশান। তাহলে এটা উপরের ক্যালকুলেশান হবে। আর আমি এখানে ক্যালকুলেশানটা করে দিচ্ছি, দেখো বন্ধুরা, এই ক্যালকুলেশানটা করি। ক্যালকুলেশানটা করে কী পাচ্ছি দেখে নিই। 25 এলসিএম দাঁড়াচ্ছে 125 এলসিএম দাঁড়াবে, -8 দাঁড়াচ্ছে, -5 25 সঙ্গে 125, 5 18 90 এরম দাঁড়াচ্ছে। ওকে বন্ধুরা, এটা কিন্তু উপরের ক্যালকুলেশানটা আমি শুধুমাত্র করছি। তাহলে উপরে দাঁড়াচ্ছে -98/125, এটা উপরের ক্যালকুলেশান করলাম। দেখো বন্ধুরা, উপরে তাকাও, উপরেরটা শুধুমাত্র করলাম, আর নিচেই -3/5 আছে। নিচে কি রয়েছে -3/5। তাহলে আমি এইভাবে লিখছি, উপরে দাঁড়ালো, এখানে একটা দাগ করে দেবো, এখানে দাঁড়ালো -98/125 125, আর নিচেই কি দাঁড়ালো, নিচেই দাঁড়িয়েছে -3/5 -3/5, নিচেই -3/5। এখানে মাইনাস আর মাইনাস কেটে যাবে, এখানে কি হবে, মাইনাস আর মাইনাস কেটে যাবে, এইভাবে মাইনাস আর মাইনাস কেটে যাবে। আর উপরের যে 98/125 ছিল, ইনটু দিয়ে 5/3 হয়ে যাবে, উল্টে যাবে, নিচেরটা উপরে গেলে উল্টে যায়। 5 25 সঙ্গে 125, তাহলে উপরে দাঁড়াচ্ছে কত 98, আর নিচেই দাঁড়াচ্ছে 3 25 75। তাহলে 98/75 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা। খুব সুন্দর একটা অঙ্ক ছিল, দারুণ সুন্দর অঙ্ক ছিল। 98/75 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। চলো বন্ধুরা, দেখে নিই পরবর্তী অঙ্ক কী রয়েছে। 5এরটা কী বলেছে দেখে নিই। 5এর দাগেরটা বলেছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটো সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। আমি বৃত্ত প্রথমে আঁকার চেষ্টা করব, তোমরা পেন্সিল কম্পাসে আঁকবে। এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত সমান, যাদের ব্যাসার্ধ কত 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ দুটোই। এই সেন্ট্রাল থেকে এই এতটা হচ্ছে 10 সেমি, এরও তাই, এই সেন্ট্রাল থেকে এতটা হচ্ছে 10 সেমি, এর সেন্ট্রাল থেকে হচ্ছে এতটা 10 সেমি। এখন প্রশ্ন করেছে সাধারণ জ্যা। সাধারণ জ্যা হচ্ছে, আমি সাধারণ জ্যা একটা আঁকার চেষ্টা করব। এই যে সাধারণ জ্যা মানে এইটাকে বলতে চাইছে, এইটা হচ্ছে সাধারণ জ্যা। এটা কত? এটা হচ্ছে 12 সেন্টিমিটার। সাধারণ জ্যা কত? 12 সেন্টিমিটার। বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের দূরত্ব আমাকে বার করতে হবে, এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব আমাকে বার করতে হবে। দেখো বন্ধুরা, আমি যদি এখান থেকে এতটা যোগ করে দিই, তাহলে এটা বলতে পারি 10, কারণ দুটোরই তো 10 করে, তাই তো বন্ধুরা, দুটোরই তো 10 করে। এবং দেখো বন্ধুরা, এই যে জ্যা, যেটা জ্যা রয়েছে সেটা তো 12 সেন্টিমিটার। সাধারণ যে জ্যাটা পেলাম এইটা, এটা তো 12 সেন্টিমিটার, তাই না? তো সাধারণ জ্যাটা 12 হলে পরে যখন মাঝখান দিয়ে এইভাবে ভাগ হয়, তখন এটা হয়ে যায় 6 সেন্টিমিটার। শুধু এইখান থেকে এইটুকানি, কোনটুকানি, এইখান থেকে এইটুকানি হচ্ছে 6, এটা হচ্ছে 6। ওকে বন্ধুরা, তাহলে যদি ট্রিপলেটটাকে ভালো করে দেখি, তাহলে এখানে 10 হচ্ছে, এখানে 6 হচ্ছে, তাহলে এখানে কত হবে? 8 হয়ে যাবে, এইটা হয়ে যাবে 8। তার মানে এইখান থেকে এতটা হয়ে যাবে 8, এতটা। তাহলে এইখান থেকে এতটা যদি 8 হয়, অর্ধেকটা যদি এরকম 8 হয়, ট্রিপলেট, বা যদি তোমরা সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের উপপাদ্য রয়েছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, তাহলে তোমরা সেটা দেখলেও দেখতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবে এটা 8 হচ্ছে। তাহলে এটা যদি 8 হয়, আমাকে টোটাল কেন্দ্র দুটোর দূরত্ব চেয়েছে, মানে এই সেন্টার থেকে এই সেন্টার থেকে এই সেন্টার, তাহলে টোটাল হয়ে যাবে 8 + 8, মানে হচ্ছে 16 সেমি রাইট অ্যান্সার। এইভাবে 16 সেমি তোমাদেরকে বার করে দেখাতে হবে, লিখে লিখে দেখাতে হবে। আমি যেগুলো মুখে বললাম সেগুলোকেই তোমাকে লিখে লিখে দেখাতে হবে। 5এরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যদি বুঝতে না পারো, আবার একবার ভিডিওটাকে দেখো, তাহলে আশা করছি বুঝে যাবে। চলো দেখে নিই পরবর্তী কোয়েশ্চেন। 6এরটা কী বলেছে? 6এরটা বলছে একটি বৃত্তের দুটো জ্যা। 6এরটা দেখো বন্ধুরা, একটি বৃত্ত আছে, তার দুটো জ্যা এবি আর এসি পরস্পর লম্ব। একটি বৃত্ত করে নিলাম, একটি বৃত্তের দুটো জ্যা করে দিই। জ্যা করে দিই, তাহলে আমি ধরে নিচ্ছি এটা একটা জ্যা করে দিলাম, এটার নাম হচ্ছে এ বি।
এবং বলছে এসি লম্ব, তো তাহলে এইরকমভাবে করতে হবে তোমাদের, এই যে দুটো জ্যা এরকমভাবে বানাতে হবে এসি। তাহলে এ বি আর এসি দুটো জ্যা। এবার প্রশ্ন করেছে এ বি হচ্ছে 4, এটা 4, এবং এসি বলছে 3, এটা 3 সেমি, এসি 3 সেমি। প্রশ্ন করেছে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, মানে আমাকে কি করতে হবে, এখান থেকে আগে এতটা বার করতে হবে, দিয়ে তার অর্ধেকটা এখানে বার করতে হবে, অর্ধেকটা, এই অর্ধেকটা আমাকে এখানে বার করতে হবে, এই অর্ধেকটা বার করতে হবে আমাকে। দেখো বন্ধুরা, এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ট্রিপলেট আমরা খুব সহজে জানি, 3 4 হলে এটা 5 হয়ে যাবে, 3 4 হলে এটা কী হবে, 5 হয়ে যাবে। যদি বলো যে তোমাদের ট্রিপলেটের প্রয়োজন, তাহলে আমাকে বলবে, আমি ট্রিপলেটের লিস্ট দিয়ে দেবো তোমাদেরকে, তাহলে অটোমেটিক তোমরা করতে পারবে। দেখো বন্ধুরা, টোটালটা কিন্তু 5, তাহলে টোটালটা যদি 5 হয়, আমাকে শুধুমাত্র ব্যাসার্ধটা চেয়েছে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 5/2, কারণ এটা তো অতিভুজ, অতিভুজ বিসি হচ্ছে অতিভুজ, বিসি মানে হচ্ছে 5, কিন্তু আমাকে বিসি তো চাইনি, বিসি তো অতিভুজ, অতিভুজটা ব্যাস, ওটা তো চাইনি, ব্যাসার্ধ চেয়েছে, তাহলে ব্যাসার্ধ মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে 2.5 সেমি, 2.5 সেমি রাইট অ্যান্সার হয়ে যাবে, 2.5 সেমি কী হয়ে যাবে, রাইট অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার 2.5 সেমি। ওকে বন্ধুরা, 3 4 5। চলো দেখে নিই পরবর্তী অঙ্ক, দেখে নিই 6-এর পর 7-এরটা কী বলছে দেখে নিই, নতুন পেজ নিয়ে নেবো, 7-এর অঙ্কটা কী বলছে একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। VII 7-এরটা বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের প্রথম দ্বিতীয় তৃতীয় কোণের অনুপাত দিয়ে দিয়েছে, একটা বৃত্তস্থ চতুর্ভুজের প্রথম দ্বিতীয় তৃতীয় কোণের অনুপাত দিয়ে দিয়েছে, চতুর্থ কোণের মান আমাকে জানতে চেয়েছে। দেখো বন্ধুরা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। বৃত্তস্থ চতুর্ভুজে, ধরো আমি একটা বৃত্ত বানাচ্ছি এখানে, এবং আমি বৃত্তস্থ চতুর্ভুজ আমি বানিয়ে দিচ্ছি এখানে, ধরো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে বানিয়ে দিয়েছি, এবং বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কী হয়, সম্পূরক হয়। সম্পূরক মানে 180 ডিগ্রি, এই কোণটা আর এই কোণটা মিলে 180 করবে। তাহলে ধরা যাক এটা 1 নম্বর কোণ, প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ, চতুর্থ কোণ, 4টে কোণ আছে, এটা প্রথম কোণ, এটা দ্বিতীয় কোণ, এটা তৃতীয় কোণ, এটা চতুর্থ কোণ, এটা চতুর্থ কোণ ধরে নেওয়া যাক। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোণ, এবার 4 নম্বর কোণটা মান বার করতে হবে। আমি আগেই বলেছি বন্ধুরা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে প্রথম কোণ আর তৃতীয় কোণ মিলে 180 বানাবে। দেখো বন্ধুরা, ওখানে পরিষ্কার বলে দিয়েছে প্রশ্নের মধ্যে, প্রথম কোণটা আমি 1 আছে তো আমি x ধরছি, আর তৃতীয় কোণটা 3 আছে, আমি 3x ধরে নিচ্ছি। তার মানে প্রথম কোণ 1 আছে মানে আমি x ধরছি, দ্বিতীয় কোণ 2 আছে মানে 2x ধরছি, এটাকে 2x ধরে নিচ্ছি, আর চতুর্থ কোণ, তৃতীয় কোণটা 3x ধরে নিচ্ছি, চতুর্থ কোণটা এখন আমি ধরছি না। ওকে বন্ধুরা, চতুর্থ কোণটা আমি এখন ধরছি না, আমি বলছি বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে, মানে x আর 3x মিলে কত বানাবে, 180 বানাবে। তো x আর 3x মিলে 180 বানাবে, তার মানে 4x ইকুয়াল টু 180, আর x ইকুয়াল টু কত হবে, 45 হয়ে যাবে। তাই তো হচ্ছে বন্ধুরা, দেখো তোমরা চেক করে দেখো, তাহলে x এর ভ্যালু যদি 45 হয়, বিপরীত কোণগুলো তো পরস্পর সম্পূরক, তাহলে এই যে 2 নম্বর কোণটা রয়েছে, তাহলে 2x এর ভ্যালু 90, এটাকে 90 বলতে পারি, 2x তো 90 বলতে পারি। তাহলে চতুর্থ কোণটা আর কত দিলে সম্পূরক তৈরি হয়ে যাবে, অবভিয়াসলি চতুর্থ কোণটা কী করতে বার করব, 180 মাইনাস 90, 180 মাইনাস 90, তাহলে কত হবে, 90 ডিগ্রি রাইট অ্যান্সার হয়ে যাবে। তার মানে এইটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার, এইভাবে বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক, এই তথ্যটা জানা থাকা দরকার, তবেই অ্যান্সারটা করতে পারবে, তা নাহলে কিন্তু করতে সমস্যা হবে। ওকে বন্ধুরা, তা নাহলে কিন্তু করতে সমস্যা হবে। চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্ক কী রয়েছে। 7-এর পরের অঙ্ক 8-এরটাই চলে যাব। 8-এরটা কী বলছে একটু দেখে নিই বন্ধুরা। দেখো বন্ধুরা, 8-এরটা খুব একটা ভালো অঙ্ক, একটি নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3πr²। কি বন্ধুরা, 3πr²। তাহলে আমরা 3πr² লেখার চেষ্টা করব। 3πr² হচ্ছে কিসের ফর্মুলা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্ধগোলকের নিরেট। ঘনফলের সাংখ্যমানের 3 গুণের সমান, ঘনফল কত, 2/3πr³, এর আবার 3 গুণের সমান, এই হচ্ছে আমার ক্যালকুলেশান।
কাটাকুটি আমরা করে নেওয়ার চেষ্টা করব। এই উপরের 3-এর সঙ্গে এই নিচের 3 কেটে গেল। ওকে বন্ধুরা, এই পায়ের সঙ্গে এই পাই কেটে গেল। ওকে বন্ধুরা, আর এখানে 2টো আছে, আর এখানে 3টে আছে, কেটে গেল। তার মানে একটা আর পড়ে রইল, এখানে একটা আর পড়ে রইল। তার মানে ওভারঅল বলতে পারি 3 = 2r, এটা পড়ে রয়েছে। তাহলে বলতে পারি যে r সমান 3/2। ওকে বন্ধুরা, তাহলে r সমান কি পাচ্ছি? 3/2 একক বা 1.5। 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হয়, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 3/2 একক, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এইভাবে তোমাকে সলভ করতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ যে r এর মান চেয়েছে, তো ব্যাসার্ধ চেয়েছে না, ব্যাসার্ধই তো চেয়েছে। অর্ধগোলকটির ব্যাসার্ধ কত চেয়েছে? তো ব্যাসার্ধ হয়ে যাবে 1.5 একক। কী হবে বন্ধুরা? 1.5 একক বা 3/2 একক। চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্ক কী বলেছে। 9-এরটা কী বলছে, নতুন পেজ নিয়ে নেবো। 9-এরটা কী বলেছে দেখে নাও বন্ধুরা। 9-এরটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলেছে এবং ভূমির ব্যাসার্ধ নাকি সমান। আচ্ছা, আমি একটা শঙ্কু আঁকার চেষ্টা করি আগে। এই একটা শঙ্কু আমি এঁকে দিলাম, একটা শঙ্কু এঁকে দিয়েছি। উচ্চতা মানে এইরমভাবে হয়, এরমভাবে হয়। দেখো বন্ধুরা, তাহলে আমাকে প্রশ্নই করেছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতাটাকে ধরো আমি 1 ধরছি, 1 ধরলাম। আর ভূমির ব্যাসার্ধ সমান, ভূমির ব্যাসার্ধ তাহলে 1 হবে। এটা আমি ধরে নিচ্ছি সুবিধার্থে, অঙ্কটা করার জন্য সুবিধার্থে আমি 1 ধরে নিলাম। ওকে বন্ধুরা, তাহলে প্রশ্ন হচ্ছে যদি উচ্চতা 1 হয় এবং ভূমির ব্যাসার্ধ তো সমান বলেছে, তাহলে 1 হবে। তাহলে ট্রিপলেট অনুযায়ী 1 হলে এটা √2, অতিভুজটা √2 হয়ে যাবে, তাই তো বন্ধুরা? আর যদি √2 হয়ে যায়, তাহলে এখানে একটা কি তৈরি করছে? একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। এবং সমকোণী ত্রিভুজ তৈরি করার পর আমাকে প্রশ্ন করেছে শীর্ষকোণ কত, শঙ্কুটার শীর্ষকোণ কত। আচ্ছা, এইটুকুনি কি আমি বার করতে পারবো? অবশ্যই বার করতে পারবো। কীরকম করে বার করতে পারবো? দেখো বন্ধুরা, এটা যখন আমরা বার করব তখন কি করতে হবে, এই যে জিনিসটা রয়েছে, এই যে ত্রিভুজটা রয়েছে, এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটাকে আমাকে একটু সুন্দর করে লিখতে হবে এইভাবে। কিভাবে লিখতে হবে? এই কোণটাকে একটু নিচের দিকে দিতে হবে, মানে এইভাবে করতে হবে। কোণটাকে একটু নিচের দিকে দেবো আমি, এই যে জাস্ট ঘুরিয়ে করেছি ত্রিভুজটাকে, জাস্ট আমি ঘুরিয়ে করেছি, এই কোণটা আমাকে বার করতে হবে। আর ঘুরিয়ে করার পর কোণের ওই পাশে লেখা আছে √2, এখানে লেখা আছে √2, আমি জাস্ট ঘুরিয়ে করেছি, √2 লেখা আছে। এবং কোণের নিচের দিকে লেখা আছে 1, এখানে লেখা আছে 1। আমাকে কোণটা বার করতে হবে। আমি এক্ষেত্রে কী করতে পারি? অতিভুজ বাই ভূমি আমি করতে পারি, বা লম্ব বাই অতিভুজে করতে পারি আমি এখানে, তাই তো বন্ধুরা? দেখো একটু ভালো করে খেয়াল করো, দেখো বন্ধুরা কীভাবে আমি করছি। আমি বলছি এখানে তো অতিভুজ বাই ভূমি করতে পারি আমি এখানে। 1 1 1, এখানে দেখো লেখা আছে লম্বটা, ভূমিটা, অতিভুজটা √2 করা আছে। তাহলে এক্ষেত্রে আমি লম্ব বাই অতিভুজ করতে পারি, লম্ব বাই অতিভুজ নিয়ে কাজ করতে পারি। তার মানে আমি বলতে চাইছি 1/√2 নিয়ে কাজ করতে পারি। আর 1/√2 মানে কি? সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি বলতে পারি। তার মানে এটা বলা যেতে পারে যে এইটার মান হচ্ছে 45 ডিগ্রি। তবেই না এই মানটা দাঁড়াবে। 1/√2 কী করে দাঁড়াবে? এইভাবে দাঁড়াবে। তাহলে এই জায়গাটা শুধুমাত্র 45 ডিগ্রি হলো। কিন্তু আমাকে চেয়েছে যে শঙ্কুটা শীর্ষকোণ, মানে এই পুরোটা চেয়েছে, পুরোটা। তাহলে পুরোটা কত হয়ে যাবে? 45 + 45, তার মানে 90 ডিগ্রি হয়ে যাবে। 45 ডিগ্রি + 45 ডিগ্রি সমান হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। তোমরা অবশ্যই তোমাদের প্রশ্নের সঙ্গে মিলিয়ে নেবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্ক। নতুন পেজে চলে যাব। এক্সেটটা কী বলেছে দেখে নিই। খুব সুন্দর অঙ্ক রয়েছে এক্সেটটা, আগেও এই অঙ্কটা হয়েছে। আবারও দেখো, tan θ + cot θ, tan θ + cot θ, tan θ + cot θ = 2 হয়েছে। আমাকে প্রশ্ন করেছে tan স্কোয়ার θ প্লাস cot 4 θ এর মান বার করতে হবে। দেখো বন্ধু, এই টাইপের অঙ্কটা আগেও করিয়েছি। আমি বলেছিলাম যে কি বলেছিলাম, যে দেখো এই থিটার মান যদি আমি tan θ যদি আমি 1 ধরি,
আমি তো এইভাবে করতে পারি না, ট্যান থিটা প্লাস কট থিটা মানে 1/tan থিটা সমান সমান 2 আছে। আমি ট্যান থিটাকে যদি 1 ধরি, ট্যান থিটা যদি 1 ধরি, তাহলে নিশ্চয়ই 1 প্লাস 1/1 ইকুয়াল টু 2, স্যাটিসফাই তো করে যাচ্ছে তাই না? ট্যান থিটাকে যদি আমি 1 ধরি তাহলে তো স্যাটিসফাই হয়ে যাচ্ছে, 1 প্লাস 1 ইকুয়াল টু 2 তো করে দিচ্ছে। তাহলে ট্যান থিটাকে আমি অবশ্যই 1 ধরবো। আর যদি ট্যান থিটাকে আমি 1 ধরি তাহলে এখানে 1 স্কোয়ার হয়ে যাবে, তাই তো বন্ধুরা? এখানে কি হয়ে যাবে? 1 স্কোয়ার হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে? 1 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস কট 4 মানে কি 1/tan 4, 1/tan 4 থিটা, তার মানে 1 স্কোয়ার প্লাস 1/1, কারণ ট্যান থিটার জায়গায় আমি তো 1 ধরেছি, 1 মাথায় 4 করলে তো সেই 1ই হবে। তাহলে ওভারঅল 2 অ্যান্সার হয়ে যাচ্ছে। 1 স্কোয়ার মানে তো একই হয়, প্লাস 1, তার মানে 2 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এক্সের অঙ্কটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 2। চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্ক। এক্স সাইডটা দেখে নিই কি বলেছে। এক্স কস থিটা ইকুয়াল টু 3। খুব ভালো এটা প্রশ্নটা করেছে, দারুণ প্রশ্ন করেছে। একটু জটিল অঙ্ক আছে এটা, চলো দেখে নেওয়া যাক কীভাবে করছি। দেখো বলছে এক্স কস থিটা ইকুয়াল টু 3। দেখো বন্ধুরা আমি করে দিচ্ছি, এক্স কস থিটা ইকুয়াল টু 3। আর বলেছে 4 tan থিটা ইকুয়াল টু ওয়াই, 4 tan থিটা ইকুয়াল টু ওয়াই, এটা আমাদের বলা আছে। এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক আমাকে নির্ণয় করতে হবে, তাই তো বন্ধুরা? তো আমি কি করছি, কস থিটা ইকুয়াল টু 3/x বলতে পারি, এক্সটা ওদিকে চলে গেলে। আর এখানে ট্যান থিটা ইকুয়াল টু y/4 বলতে পারি। আবার এই ট্যান থিটার জায়গায় সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু y/4 বলতে পারি। সাইন থিটা বাই কস থিটা তো লিখতেই পারি ট্যান থিটার জায়গায়, ট্যান থিটা মানেই তো সাইন থিটা বাই কস থিটা। এখন এই কস থিটার জায়গায় আমি কি করতে পারি, দেখো বন্ধুরা, ইজিলি বলতে পারি যে এই সাইন থিটাই রাখলাম, কস থিটার মানটা এখানে বলা আছে এপাশে 3/x সমান সমান y/4, এটা করতে পারি। এবং যদি কোনাকুনি গুণ দিই, আমি পাশে চলে আসছি এই সাইডে, যদি কোনাকুনি গুণ দিই তাহলে আমি পাচ্ছি কি, এটা তো একটা পেলাম এখান থেকে, কি পাচ্ছি না, কোনাকুনি যদি গুণ দিই তাহলে দেখতে পাচ্ছি 4 সাইন থিটা ইকুয়াল টু, কোনাকুনি গুণ দিলে 3/x ইন্টু ওয়াই, 3/x ইন্টু ওয়াই, এরম পাচ্ছি তাই না? তার মানে বোঝা যেতে পারে যে 4 সাইন থিটা ইকুয়াল টু 3y/x, এটা বলা যেতে পারে। আবার 4টা এই সাইডে গুণে আছে, ওই সাইডে নিয়ে গেলে কী হবে, ভাগে হয়ে যাবে। তাহলে এখানে বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু 3y/4x, ভাগে হয়ে গেল কারণ ওদের গুণে ছিল। তাহলে এই একটা ইকুয়েশন আমরা এখান থেকে বার করতে পারলাম। এটা খুবই জটিল অঙ্ক, কিন্তু যারা বুঝতে পারবে একটু তাড়াতাড়ি করে ফেলবে। এই দুটো ইকুয়েশন আমরা এখান থেকে বার করতে পেরেছি, একটা কস থিটার মান বার করতে পেরেছি আর একটা সাইন থিটার মান বার করতে পেরেছি। চলো দেখে নেওয়া যাক পরবর্তী পেজে আমরা কীভাবে করতে পারি। আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়, 1 হয়। দেখো বন্ধুরা, সাইন থিটার মান এখানে কিন্তু পেয়েছি, কি পেয়েছি, 3y/4x, 3y/4x। তাহলে এইখানে আমরা লিখতে পারি 3y/4x, তার আবার স্কোয়ার করব, প্লাস কস থিটার মান দেখো বন্ধুরা আগেই পেয়েছি 3/x, তাহলে 3/x এখানে করব, 3/x করে তার আবার স্কোয়ার করে দেবো, তাই তো বন্ধুরা? এইভাবেই তো সমাধান হবে, ইকুয়াল টু 1। দেখো বন্ধুরা এখানে আমি কি করে করতে পারি, 3 তিরিক্ষে 9y² বাই 4 4 16x স্কোয়ার, 9y² ইকুয়াল টু বাই 16x স্কোয়ার প্লাস 3 তিরিক্ষে 9/x স্কোয়ার ইকুয়াল টু 1, এটাই তো পাচ্ছি। তাহলে এখান থেকে লসাগু বানিয়ে নিতে পারবো আমরা। কীভাবে লসাগু বানিয়ে নিতে পারবো,
দেখো বন্ধুরা কীভাবে লসাগু বানাচ্ছি। এখানে 16x² লসাগু হচ্ছে, আর এখানে কি হচ্ছে 9y² প্লাস 16 × 9, 16 × 9 কত হয়? 16 × 9 কত হয়? 16 × 9 হয় 144 নাকি? একদম 144। তোমরা গুণ করে দেখো বন্ধুরা। আচ্ছা, একটু পরিষ্কার করে লিখে দেওয়ার চেষ্টা করি, বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। 144 ইকুয়াল টু 1। কোনাকুনি যদি গুণ দিই তাহলে কি দেখতে পাচ্ছি? 9y² প্লাস 144 ইকুয়াল টু 16x²। এবার যদি আমি এক্স আর ওয়াইগুলোকে এক সাইডে করে দিই তাহলে সেখান থেকে কি পাচ্ছি? এটা পাচ্ছি যে 16x² মাইনাস 9y² ইকুয়াল টু 144। এই জিনিসটা পাচ্ছি। 16x² মাইনাস 9y² ইকুয়াল টু 144। এখন যদি 144 দিয়ে প্রত্যেক দিকে ভাগ করে দিই, সবাইকে যদি 144 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি? 16x² বাই 144 মাইনাস 9y² বাই 144 ইকুয়াল টু 144 বাই 144। সবাইকে 144 দিয়ে ভাগ করে দিলাম, উভয় দিকে আর কি। আচ্ছা, এখানে কি পড়ে থাকে? 16 দিয়ে 144কে কাটাকুটি করলে কত হয়? 9। তাহলে x² বাই 9 কী পাবো? x² বাই 9 কাটাকুটি করলে, উপর নিচে কাটাকুটি করলে x² বাই 9। 9 দিয়ে 144কে ভাগ করলে কী পাবো? 16। আর 144কে 144 দিয়ে ভাগ করলে কত পাবো? 1। তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, x² বাই 9 মাইনাস y² বাই 16 ইকুয়াল টু 1। ওকে বন্ধুরা, তো এইভাবে তোমাদের সলভ করতে হবে। তোমরা খালি অ্যান্সারটা মিলিয়ে নাও, আর বুঝতে না পারলে আবার একবার চেক করো, দেখো কিভাবে করেছি। চলো দেখে নিয়ে যাক, নতুন পেজ নিয়ে নিয়েছি। চলো একটা নতুন লাস্ট অঙ্ক দেখে নেবো। এখানে আমাদের 4 দাগের শেষ অঙ্ক। এক্স সাইডটা অলরেডি এটাকে করানো হয়ে গেছে, x2i নাকি? এক্স সাইডটা x2i হবে। কি বলেছে? স্যামেসন F1 x1। আচ্ছা, গড়ের ফর্মুলা চেয়েছে, একদম গড়ের ফর্মুলা চেয়েছে। তাহলে আমরা কি লিখবো? স্যামেসন F1 x1, স্যামেসন F1 x1 বাই কি দেখবো? স্যামেসন F1 ইকুয়াল টু কত দেবো? কিছুই দেওয়ার নেই, এখানে ক্যালকুলেশন করতে হবে। গড় কত বলেছে? 8.1। তাহলে 8.1, ব্যাস ক্যালকুলেশনটা করতে পারলেই হবে। স্যামেসন F1 x1 কত ভ্যালু? 132 প্লাস 5k, 132 প্লাস 5k। আর স্যামেসন F1 এর ভ্যালু কত? 20 ইকুয়াল টু 8.1। কোনাকুনি গুণ দিয়ে দেবো। 132 প্লাস 5k সমান সমান কত হবে? 8 দিয়ে 8.1 সঙ্গে গুণ করলে 8 দিয়ে 162। আর এদিকে হচ্ছে গিয়ে কী হবে? 132টা ওদিকে চলে যাবে। তাহলে 5k সমান সমান কত দাঁড়াচ্ছে? 132টা যখন ওদিকে মাইনাসে চলে যাবে 30। তাহলে কে এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? কে এর ভ্যালু হচ্ছে 6। তাহলে কে হয়ে যাবে আমাদের 6 রাইট অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার। তো আশা করি বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো। খুব একটা ভালো পেজ ছিল, 132 নম্বর পেজ। তোমরা মিলিয়ে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই বাই।